আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো আমাদের কৃষিগুচ্ছ যে ভর্তি পরীক্ষা সেখানে কিন্তু একটা জিপিএর মার্ক আছে, তাই না ভাইয়া? একটা মিনিমাম জিপিএ মার্ক তো মানে জিপিএ পয়েন্ট তো আমাদের লাগেই সেখানে আবেদন যোগ্যতার জন্য। বাট এছাড়াও টোটালে কিন্তু 150 মার্কের ভিতরে আল্টিমেটলি কাউন্ট হয়, যেখানে তুমি কিন্তু ভর্তি পরীক্ষার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্লাস ইংলিশ সব কিছু মিলে 100 মার্কের উত্তর করো, বাকি 50 মার্কই কিন্তু যোগ হয়ে যায় তোমার জিপিএ থেকে। কথাটা এইরকম। বাট তুমি যদি সার্কুলারটা আসলে ঠিক মতন পড়ো তাহলে আসলে বিষয়টা হচ্ছে এটা মার্ক জিপিএ থেকেই শুধু যোগ হয়ে যায়, বিষয়টা এরকম না। এটা এক্স্যাক্টলি তোমার এসএসসি এবং এইচএসসির মার্ক থেকে 25 মার্কের ভিতরে ওখানে ডিভাইডেড হয়ে 25 25 করে 50 মার্কের একটা কাউন্ট হয়, টোটাল 50 মার্কের হিসাব একটা হয়। তো আজকে আমরা এই ভিডিওর ভিতরে দেখবো যে ওই 50 মার্কের হিসাবটা আসলে কিভাবে হয়। ঠিক আছে? আমরা যে প্রায়ই বলতে শুনি যে আসলে চতুর্থ বিষয় ছাড়া 50 মার্কের হিসাব, চতুর্থ বিষয় ছাড়া 50 মার্কের হিসাব, এই চতুর্থ বিষয় ছাড়া 50 মার্কের হিসাবটা আসলে কিভাবে বা কি হচ্ছে 50 মার্কের হিসাবে, চলো একটা দেখে ফেলি। প্রথমে এসএসসি থেকে যে মার্কটা আসে সেটা হচ্ছে, দেখো সিম্পল একটা হিসাব দেওয়া আছে, অর্থাৎ তোমার চতুর্থ সাবজেক্ট যেটা সেটা বাদ, এবং প্লাস হচ্ছে চতুর্থ সাবজেক্ট বাদ দিয়ে এছাড়াও হচ্ছে যেটা চারুকারু, তারপরে ক্যারিয়ার শিক্ষা, তারপরে শারীরিক শিক্ষা এই টাইপের যেটা আছে সেটা বাদ দিয়ে আলটিমেটলি তোমার যে মার্কটা হয় ইন টোটাল 1050। এই 1050-এর ভিতরে তুমি কত মার্ক অবটেইন করছো, 1050-এর ভিতরে যত মার্ক তুমি পাবা সেই মার্কটা বাই 1050 × 25, এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটাই হয়ে যাবে তোমার এসএসসি থেকে তোমার 25-এর মধ্যে প্রাপ্ত জিপিএ মার্ক। ঠিক একই রকমই যদি আমরা এইচএসসি থেকে প্রাপ্ত মার্কের কথা চিন্তা করি তাহলে সেটা চতুর্থ বিষয় ছাড়া, মানে তোমার যে ফোর্থ সাবজেক্টটা আছে সেটা ছাড়া তুমি আলটিমেটলি কতটা মার্ক পাইছো, ওই মার্কটা 1100-এর সাথে, মানে 1100-তে অনুপাত হয়ে বা ডিভাইডেড হয়ে তারপরে সেটা আমরা 25 দিয়ে মার্ক কাউন্ট করলেই চলে আসবে হচ্ছে তোমার এখানকার মার্ক। কোথাকার মার্ক? এই ধরো আমাদের এইচএসসি থেকে প্রাপ্ত 25-এর মধ্যে মার্ক। এই দুইটা মার্ক যোগ হয়ে তুমি আলটিমেটলি 50-এর ভিতরে যত মার্ক পাইলা সেইটা, মানে তুমি তোমার পরীক্ষাতে দিয়ে যে 100 মার্কের ভিতরে একটা মার্ক অবটেইন করবা সেটা, প্লাস এখানকার একটা মার্ক যোগ হয়ে যাবে, এই যে 25 25 50-এর ভিতর থেকে একটা মার্ক যোগ হয়ে যাবে। দেন তুমি আসলে পরবর্তীতে অ্যাপেয়ার করতে পারতেছো বা তারপরে তোমার এই মার্কের মেরিটের লিস্টের রেজাল্টটা হবে। ধরে নাও আমরা যদি একটু চিন্তা করি সিম্পল, যে তুমি আসলে এসএসসিতে থাকাকালে, ধরে নাও তুমি এসএসসিতে থাকাকালে যে মার্কটা পাইছো সেটা হচ্ছে অ্যাবাউট 950 মতন পাইছো, আমরা ধরে নিলাম, বা 960 মতন পাইছো ধরে নাও। তো তাহলে এখানে আমরা যদি এই হিসাবটা করি তাহলে যদি তাই হয়, 960 মতন যদি পেয়ে থাকো তুমি, তাহলে 960 বাই হচ্ছে তুমি আসলে 1050 পাইছো, হ্যাঁ, ইন্টু 25, তাহলে কত মার্ক আসলে তুমি পাও? তো যদি সেরকমটা আমরা চিন্তা করি, 960 ভাগ হচ্ছে আমরা, তুমি দিছো হচ্ছে 1050, এত ইন্টু হচ্ছে 25, তাহলে তুমি আসলে এখানে 22.8 পাও, 22.8। ঠিক একই রকমভাবে যদি আমরা চিন্তা করি যে তুমি এইচএসসিতে যে পরীক্ষাটা দিছো, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তুমি যে মার্কটা পাইছো সেই মার্কের হিসাবটা যদি আমরা করি, তাহলে ধরে নিলা যে, ধরে নিচ্ছি আমরা এটা, হ্যাঁ, তুমি সাপোজ কত পাইছো, 1020 পাইছো, ধরে নাও 1020 পাইছো টোটাল 1100 মার্কের ভিতরে। এই 1020 পাওয়া কিন্তু কম ব্যাপার না, বেশ ভালো একটা মার্ক, তাই না? 1100 মার্কের ভিতরে ইন্টু 25 যদি এটা কমপ্লিট করো তাহলে কত আসবে? যদি আমরা দেখি 1020 ভাগ হচ্ছে আমাদের 1100, হ্যাঁ, 1100, এটার ভিতরে ইন্টু যদি 25 করো তাহলে ভাই আসে হচ্ছে 23.2 এমন কিন্তু। সো আলটিমেটলি এই দুইটাকে যদি তুমি এবার অ্যাড করে দাও তাহলে যেটা পাও সেটা হচ্ছে 23.2 প্লাস হচ্ছে আমাদের 22.8, তাহলে কত ভাই? 46। ওরে বাবা, হিউজ মার্ক কিন্তু একটা 46। তো নর্মালি হচ্ছে এটা খুব ভালো ভালো মার্ক আমরা আসলে ধরে ফেলছি, সেজন্যই মনে হচ্ছে এটা 46 হয়ে গেছে। ঠিক আছে, ধরে নাও এখানে যদি আমরা 1100 মার্ক ধরতাম তাহলে তুমি আসলে এখানে 20 মার্ক পাইতা কাইন্ড অফ, তাই না? যদি আমরা এখানে চিন্তা করতাম যে 1100 মানে এটাকে ধরে নিলাম হচ্ছে 1000 মার্ক, এখানে হচ্ছে এরকম মার্ক, যদি এরকমটা চিন্তা করতাম তাহলে এরকম একটা 21 মার্ক মতন পাইতা। তো এখানে তোমার আলটিমেটলি 46 কিন্তু চলে আসতেছে এই দুইটা যোগ করে। এছাড়াও যদি তোমার কাছে 43 মতনও থাকে, ধরে নাও 43 বা 42 মার্ক মতন আছে, হ্যাঁ, তাহলে তোমার কাছে মনে হতে পারে যে ভাই তুমি 50-এর ভিতরে কত পাচ্ছ, 42 পাচ্ছ, মানে প্রায় 8 মার্কই নাই। এরকম একটা চিন্তা আসতে পারে যে ভাই আমার কাছে 8 মার্কই নাই, খালি জিপিএ থেকে 8 মার্ক নাই, এ তো অনেকখানি মার্ক লস হয়ে গেল মনে হচ্ছে। আসলে ব্যাপারটা এরকম না, কিন্তু ব্যাপারটা একটু ভেবে দেখো যে 50-এর ভিতরে 40 প্লাস মার্ক মানেই হচ্ছে বেশ ভালো। আমরা এখানে লিখে রাখছি আসলে যে আমরা যেটা চিন্তা করে দেখছি বা আমরা যেটা আসলে ক্যালকুলেশন করে হিসাব করে দেখছি, 40 প্লাস মার্কটা যদি তুমি অবটেইন করতে পারো তাহলেই ধরে নেওয়া যায় যে তুমি বেশ ভালো একটা জিপিএতে মার্ক পাইছো। কজ এখানে যদি কেউ 50-এর কাছাকাছি মার্ক পেতে চায় তাকে কিন্তু একেবারে মানে ফুল মার্কটা অবটেইন করতে হবে, ফুল মার্কটা পেতে হবে, যেটা আসলে সম্ভব হয় না। পুরোপুরি কি কখনো হয়েছে? দেখো তো 1100 মার্কের ভিতরে কি কেউ 1100 পাবে যে 25 পেয়ে যাবে এখানে? এরকমটা কিন্তু না। সো কৃষিগুচ্ছের মার্ক বন্টনটা কিন্তু অবশ্যই আমাদের অন্যান্য যে ভর্তি পরীক্ষা আছে, আমাদের যে অন্যান্য জায়গার ভিতরে যে জিপিএর উপরে একটা মার্ক দেওয়া হয় সেটা থেকে কোয়াইট একটু আলাদা বা ডিফারেন্ট। ওই জন্যই আজকে এটা নিয়ে সেপারেট একটা ভিডিও দেওয়া, যে আসলে এখানে মার্কটা ক্যালকুলেশন হয় কিরকম ভাবে। এখন তুমি যদি
আলাদাভাবে তোমার এইচএসসির মার্ক প্লাস এসএসসির মার্কটা জানো, তাহলে কিন্তু আগে থেকেই ধরে রাখতে পারবা বা আগে থেকে জেনে যেতে পারবা যে তুমি আসলে কতটুকু মার্ক এখানে অবটেন করতে পারছো, কোথায় এই কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার ভিতরে আলাদা ওই 50-এর ভিতরে কতটুকু মার্ক পাচ্ছ। সো এটা খুব ভালো একটা বিষয় যে সহজে এখান থেকে মার্ক একটা ক্যালকুলেট করা যায়। তবে ইন ওভারঅল যদি অনেকে মানুষজন জিজ্ঞাসা করে আমাদেরকে যে ভাইয়া এই মার্কটা কি আমার চিন্তা করতে গেলে পুরো কৃষি উচ্চ ভর্তি পরীক্ষাতে চান্স পাওয়ার জন্য খুব প্রমিনেন্ট একটা ফ্যাক্টর, বা এটার কারণেও কি চান্স হয় না, এরকম মানুষজনের সংখ্যাটা আছে। যদি আমাদেরকে জিজ্ঞাসা করে এরকম ফ্র্যাঙ্কলি, তাহলে আমরা উত্তর দিতে বাধ্য হবো এরকমটা যে এটা একটা ফ্যাক্টর, একেবারেই লেস ফ্যাক্টর এরকম না। তবে তবে তোমার যদি আসলে যে আমাদের যে আসলে যে টেস্টটা হয়, এই টেস্টটা যদি ঠিকঠাক হয়, ওই টেস্টটা যদি ভালো যায়, তাহলে এইটা খুব বেশি প্রমিনেন্ট ফ্যাক্টর হয় না। এটা +-40 আশেপাশে কম বেশ সবাই থাকে। কিছু মানুষজন থাকবে যারা ধরো হচ্ছে 38, 36, 37, তারাও যে খুব খারাপ পাইছে এমন কিন্তু না। সো তারাও যদি ওইদিকে ভালো একটু পরীক্ষাটা দেয়, তাহলে তাদের জন্য এটা খুব বেশি, এটা কভার আপ করাটা খুব বেশি কঠিন এরকম কিন্তু না। সো আলটিমেটলি আমাদের এটা একটা প্রমিনেন্ট ফ্যাক্টর বা খুব একেবারে প্রাইম ফ্যাক্টর এরকম হয় না, বাট স্টিল এটা একটা জিনিস বা এটা একটা জায়গা। সো তুমি এসএসসি আর এইচএসসির মার্ক কত পাচ্ছ সেটার উপর ভিত্তি করেই কিন্তু কাইন্ড অফ বলতে হয়েছে যে তুমি 50-এর ভিতরে একটা মার্ক পেয়ে যাচ্ছ। এখন যদি তুমি চিন্তা করো যে ভাইয়া মার্ক ডিস্ট্রিবিউশন তো আমার এখানে বুঝলাম যে মার্কটা কিভাবে হিসাব হয়, এখন আমরা আমাদের এই যে এই টেস্টের মার্কটার জায়গার ভিতরে কিভাবে এটাকে বাড়াতে পারি, টেস্টের মার্কটার জায়গাতে কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো ইমপ্লিমেন্ট করার জন্য তোমার জন্য বেস্ট একটা যেটা উপায় হতে পারে ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা হতে পারে দেখো তোমাকে এখন থেকে যেরকম ভাবে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট রিভিশন করতে হবে। এখানে কনসেপ্ট রিভিশনের জন্য বলবো ভাই তুমি ভার্সিটি কনসেপ্ট রিভিশন করাটা শুরু করো। ভার্সিটি এ ইউনিট ছিল না, আমরা ডিউ এর জন্য যখন পড়াশোনা করছিলাম তখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা ছিল সেটার কনসেপ্ট রিভিশনটা শুরু করো। এগ্রি এক্সামটা না ভাইয়া খুব বেশি কঠিন হয় না, বুঝছো? অন্যান্য এক্সামের মতন এখানে এত বেশি কঠিন এই এক্সামটা হয় না। অ্যাটলিস্ট আমরা আমাদের বেলা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন থেকে তো এটাই বলা যায় যে অত বেশি কঠিন এক্সাম হয় না। কিন্তু বর্তমানে কম্পিটিশন বাড়তেছে, বর্তমানে এখানে অনেক ভালো ভালো মানুষজন আসলে যুক্ত হওয়ার জন্য বেশ ইচ্ছা পোষণ করতেছে, ইন্টারেস্ট জাগাচ্ছে তারা। দ্যাটস ওয়াই এটার ভিতরে মানে এখন একটু মানে কি বলবো, এখন একটু যে কেউ আর কি কম পড়াশোনা করে চান্স পেয়ে যাচ্ছে এরকমটা হয় না। অবশ্যই তাকে একটু প্রিসাইজ প্রিপারেশন নিতে হয়, এবং এই প্রিসাইজ প্রিপারেশন নেওয়ার প্রথম ধাপটাই হচ্ছে তোমার কনসেপ্ট রিভিশন। দ্বিতীয়টা হচ্ছে ভাই তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করে কোশ্চেনের প্যাটার্ন ধরতে হবে, কোশ্চেন ব্যাংক সলভ করে। এখন চিন্তা করতে পারো যে ভাই কোশ্চেনের প্যাটার্ন ধরার উপায় কি? দুইটা উপায়। একটা হচ্ছে পারে কন্টেন্ট, মানে আইদার তোমাকে হচ্ছে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিতে হবে, তুমি যে কোনো কোশ্চেন ব্যাংক নিতে পারো। আমরা সাজেশন করবো তুমি হচ্ছে কিউএন এগ্রিকালচার অ্যানালাইসিস মেগা বুকটা নিতে পারো। ওখানে একটা লাইনও বেশি দেওয়া নাই, যা কিছু দরকার তোমার জন্য শুধু ততটুকু দেওয়া আছে, ওটা কমপ্লিট করতে পারো। এছাড়াও তুমি যে জিনিসটা কমপ্লিট করতে পারো সেটা হচ্ছে ক্লাস। আইদার তোমাকে কন্টেন্ট নিতে হবে অথবা তোমাকে ক্লাস নিতে হবে। তো তুমি যদি ক্লাসের অ্যাক্সেস চাও তাহলে তোমার জন্য বেস্ট একটা অপশন হতে পারে 32+ রেকর্ডেড কিউবি সলভ ক্লাস ফর এগ্রি অ্যান্ড জিএসটি আলাদা। এটা কিন্তু দ্য লাস্ট অর এগ্রি প্লাস জিএসটি প্রোগ্রামটা কিন্তু লিটারেলি দুইটা আলাদা প্রিপারেশন একই সাথে, এগ্রি অফার করা হচ্ছে, জিএসটি অফার করা হচ্ছে, তুমি দুইটাই পেয়ে যাচ্ছ এখান থেকে আসলে। ওকে, সো এই যে রেকর্ডেড ক্লাস, এটা একটা রুটিন ওয়াইজ তোমার কাছে যেতে থাকবে, তুমি একত্রিত পেয়ে যাবা। তোমার আপ টু জিএসটি এক্সামের শেষ হওয়া অবধি, তোমার সেশন শেষ হওয়া অবধি সম্পূর্ণ তোমার কাছে অ্যাক্সেস থাকবে। এবং এবং যে কথাটা আসলে কেউই বলে না, আচ্ছা এখানে কিন্তু আরেকটা ফিচার আছে সেটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এগ্রি অ্যানালাইসিস এবং জিএসটি অ্যানালাইসিস মেগা বুকের সকল বুকের আসলে তুমি এটার ইবুক ফর্মটাও কিন্তু এই কোর্সের সাথে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবং যেটার কথা বললাম, যে কথাটা কেউ বলতে চাই না সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্সাম দেওয়া। এই এক্সাম অ্যাপেয়ার হওয়া, মডেল টেস্ট দেওয়া এখনকার জন্য একেবারে তোমার ফরজে আইন। এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ। কোশ্চেন ব্যাংক সলভ করার পরের কাজই হচ্ছে তোমার জন্য এক্সাম দেওয়া। এখন এই এক্সামটা দেওয়ার মাধ্যমেই কেবলমাত্র তুমি তোমার উইকনেসটা ধরতে পারবা, যে এক্স্যাক্ট কোন কোন জায়গার ভিতরে তোমার সমস্যা আছে, কোন কোন জায়গাগুলোতে বেশি একটু পরিশ্রম দিতে হবে। ওই উইকনেসের জায়গাটা আর এই কনসেপ্ট রিভিশনটা এগেন এখানে এসে রিভিশন করতে হবে। উইকনেস থেকেও রিভিশন করতে হবে, কনসেপ্টের জায়গাটাকেও রিভিশন করতে হবে। রিপিটেটিভ রিভিশনটা আমার লাগবে। সো তুমি যদি এই কোর্সের ভিতরে যুক্ত হও তাহলে এখানে তোমাকে 100+ এগ্রি স্ট্যান্ডার্ড এক্সাম দিয়ে দেওয়া হচ্ছে, যেটা তুমি রুটিন ওয়াইজ টপিক ওয়াইজ তো দিতে পারবাই। এছাড়াও যদি চাও যে আমার প্রোফাইল থেকে ডিরেক্ট ওয়েবসাইটের প্রোফাইল থেকে এক্সাম দিবা, সেগুলোও কমপ্লিট করতে পারো। সো তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বা আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে এইটার লিঙ্ক পাবা, এই লিঙ্ক থেকে আসলে ডেমো ক্লাসগুলো দেখতে পাবা, ডেমো এক্সামগুলো দেখতে পাবা। সো তোমার জন্য যদি মানে এক্স্যাক্ট এখন বলো যে ভাই এই সময়ে কি আসলে কোর্স করাটা খুব জরুরি একটা জিনিস, না, এটা জাস্ট লিটারেলি না। এবং এগ্রিতে কোর্স না করে হাজার মানুষ, মানে হাজার মানুষজনই তো চান্স পাবে, অনেক মানুষজন চান্স পায় যারা কোনো কোর্স কমপ্লিট করে না। ইভেন আমি যখন ছিলাম নিজে তখন হচ্ছে যে আলাদাভাবে এটার জন্য কোনো কোর্স কমপ্লিট করি নাই। বাট একটা কথা হচ্ছে যে আমি এটাও নিজেও বুঝতাম, নিজেও একটা জিনিস ফিল করতাম যে আমাকে একটু মানে গোছানোভাবে থাকতে হলে একটা কোর্স যদি আমার সাথে মানে যুক্ত থাকে, অর্থাৎ আমার যদি হেসেল আলাদাভাবে নিতে না হয় যে কখন কোনটা কমপ্লিট করবো, সেটার জন্য হেসেল যদি আর কেউ নিয়ে নেয় সেটার জন্য মানে তাদের জন্য একটা কোর্স হচ্ছে বেস্ট অপশন। এবং এই কোর্সের ভিতরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ রত্নের মতন জিনিস, সেটা হচ্ছে 100+ এক্সাম এবং তোমার এই কোশ্চেন ব্যাংক। এইটা ক্লাসটা তুমি নিজেও করতে পারো, মানে অথবা তুমি হচ্ছে এগ্রি অ্যানালাইসিস মেগা বুক থেকেও নিজে প্র্যাকটিস করতে পারো, বাট আলটিমেটলি তোমার এরকমটা লাগবেই। সো
মার্ক ডিস্ট্রিবিউশন আমাদের জিপিএ থেকে কতটুকু আসে সেটা নিয়ে খুব বেশি টেনশন না হয়ে সেটা তুমি একবার অন্তত বের করে দেখে নিলে আসলে তুমি কত পাচ্ছ, তারপরে মেইনলি ফোকাস দেওয়া শুরু করো হচ্ছে যে তোমাকে মার্ক উঠানো লাগবে সেই দিকে। ঠিক আছে, মার্ক যে তোমাকে উঠানো লাগবে সেই দিকে ফোকাস করো। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।